বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে আলোচনা ফলপ্রসূ, সার্জিও গোর। অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়নি খলিল। এবার সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলা, অভিযোগের তীর সরকারি দলের বিরুদ্ধে। ঘুষ দুর্নীতি আগের মতোই চলছে, ফখরুল। বাছাই করে দুর্নীতিবাজদের বিভিন্ন স্থানে প্রদান করা হচ্ছে, ডাক্তার শফিক। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড। শিরোনাম নিয়ে যাব পুরো খবরে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় 1 ঘণ্টার বৈঠক করেন তিনি। ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত এবং রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন বিশেষ দূতের সাথে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রায় 1 ঘণ্টাব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক। এতে বাণিজ্য বৃদ্ধি ও জ্বালানি খাতে সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারের বিষয়টি প্রাধান্য পায়। মার্কিন বিশেষ দূত জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও, শুধু তারা নয়, অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে মার্কিন দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। এরপর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের দায়িত্ব নেয়ার 5 মাস পরও ঘুষ দুর্নীতি পুরোপুরি বন্ধ না হয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অনেকেই ভোল পাল্টে জুলাই যোদ্ধা হয়ে অপকর্মে লিপ্ত। আর 71-এর মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা। রিপোর্টাররা জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর ডিএফপিতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা অধিদপ্তর প্রদর্শনী ও বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে। পরে মিলনায়তনে আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্যের দেশ গড়তে যার যার জায়গায় সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, বীরের এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বড় দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফোন দিয়ে বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। আর তথ্যমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতিতে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে
স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় আলোচনা সভায়। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে সিলেটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভাঙার ঘটনা ঘটেছে। দুপুরে গোপালগঞ্জ পৌরসভা হলরুমে জুলাই আন্দোলনে নিহত 7 শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে সিলেটে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা হয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের, তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার থেকে সিলেটের 3 উপজেলায় পদযাত্রা কর্মসূচি নিয়ে সিলেট পৌঁছায় এনসিপি নেতৃবৃন্দ। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণের শীর্ষক আলোচনা সভায় যোগ দেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে অপর দলটি গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে জুলাই আন্দোলনের 7 শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে ফেরার পথে পৌরসভা গেট এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়ি বহরের দিকে ইট পাটকেল ছুঁড়লে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়ি বহর। পরে সিলেট সার্কিট হাউসে এ হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এনসিপি নেতৃবৃন্দ। তবে এমন অভিযোগ অস্বীকার করে পুলিশ। ছাত্র দলের টি-শার্ট পরে হামলাগুলো করেছে, একজন গ্রেফতার হয়নি। তার মানে তারেক রহমান এবং বিএনপির মদদে হামলা হচ্ছে, প্রশাসনের সহযোগিতা হামলা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাটক দেখা হচ্ছে, কোনো গ্রেফতারও হবে না, কোনো মামলার কার্যকারিতাও নেই। আমরা প্রোগ্রাম করব, যদি মেরে ফেলে রাজপথে মেরে ফেলবে, সমস্যা নাই, ইনশাল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী নাকি হলো গণতন্ত্রের হাত শক্তিশালী। এটা আমরা বাংলাদেশে ইনশাল্লাহ প্রমাণ করব। ইনসাফের রাজত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কায়েম করব। মূল গেট থেকে বেরিয়ে অনেক দূর যাওয়ার পরে ওই হঠাৎ করে ঢিল দিয়ে গ্লাসটা ভেঙে ফেলে। না, হতো না। এই বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত, শনাক্তকরণের চেষ্টা চলছে। গাড়ি বহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঠেকাতে বারবার বিরোধীদের উপর হামলার ঘটনা ঘটছে। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। রাতে সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায়ও পদযাত্রা ও সভা করার কথা রয়েছে এনসিপির। এছাড়া শুক্রবার সিলেটের আরও 3 উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। 2 কোটি টাকার আর্থিক অস্বচ্ছতা সহ প্রশাসনিক নানা বিরোধ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানি শেষে এই সিদ্ধান্ত হয়। সচিবালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালকের কার্যালয়ে 2 ঘন্টারও বেশি সময় ধরে এই শুনানি হয়। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগগুলোর বিষয়ে অধিকতর পর্যবেক্ষণ সময় সাপেক্ষ হওয়ায় রিহ্যাবের আসন্ন বার্ষিক সাধারণ সভা আগামী 30 দিনের জন্য স্থগিত করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে বোর্ডের অনুমতি ছাড়া 2 কোটি টাকা ব্যয়, রিহ্যাব স্ট্যান্ডিং কমিটি এবং রিহ্যাব কমিটি সংক্রান্ত অনিয়ম, রিহ্যাবের কর্মচারীদের চাকুরিচ্যুতি, ক্রয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বিলুপ্তকরণ এবং কয়েকজন পরিচালকের সঙ্গে অসৎ আচরণ। 2026-27 অর্থ বছরে 4000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশাল অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতা খাতে। বরাদ্দ বেড়েছে মশক নিয়ন্ত্রণ খাতের।
এবছরের বাজেটে রেকর্ড বরাদ্দ রাখা হয়েছে পরিচ্ছন্নতা খাতে, যার পরিমাণ প্রায় 320 কোটি টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় 5.5 গুণ। রাস্তা মেরামতে বিশাল বরাদ্দ দিয়েছে দক্ষিণের নগর প্রশাসন, যার পরিমাণ প্রায় 400 কোটি টাকা। দক্ষিণ নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই বাজেট ঘোষণা করেন প্রশাসক আব্দুল সালাম। এবছর রেকর্ড 1800 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি, যদিও বিগত 2 বছরে রাজস্ব আদায় কমেছে কয়েক গুণ। ডেঙ্গু আসার পূর্বেই আমরা একটা জরিপ চালিয়েছিলাম, সেই জরিপটা চালানোর রেজাল্টও আমরা পেয়েছি এবং সেই জরিপে যে সমস্ত অঞ্চলগুলো মানে সিরিয়াস ছিল সেই অঞ্চলগুলোতে আমরা ড্রাইভ দিয়েছি একদম মানে কঠিনভাবে, যে কারণে সেই অঞ্চলে যেভাবে লার্ভা মানে আমাদের উৎপাদিত হওয়ার ছিল সেই অনুপাতে সেটা আমরা রোধ করতে সক্ষম হয়েছি। তারপরও এই ডেঙ্গুর ব্যাপারে, মশার ব্যাপারেও জনসচেতনতা আমরা বিশ্বাস করি যে অনেকাংশে বেড়েছে। দ্বিপক্ষীয় আলোচনার পর বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় খুলতে সম্মত হয়েছে মালয়েশিয়া। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে সব খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু হতে পারে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। শুরু হলো 3 দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ এবং ওমরা মেলা। বৃহস্পতিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, হজ যাত্রীদের বিমান ভাড়া কমাতে কোনো মুনাফা না রেখে বিমান বাংলাদেশ ভাড়া নির্ধারণ করেছে। বিগত বছরে যেসব ভুল ত্রুটি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, হজ যাত্রীদের খাবারের দাম কমাতে খাতে মুনাফা করবে না সরকার। হজের খরচ কমাতে করণীয় সকল ব্যবস্থা সরকার সম্পন্ন করেছে জানিয়ে বিমান প্রতিমন্ত্রী বলেন, মুসল্লিদের নিরাপদ যাত্রায় সরকার বদ্ধপরিকর। পণ্য সরবরাহ ব্যবস্থা এবং আমদানিতে উচ্চ ব্যয়ের কারণে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এমন কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিশ্বে যেখানে বাজার ব্যবস্থাপনায় লজিস্টিক ব্যয় গড়ে জিডিপির প্রায় 10%, সেখানে বাংলাদেশে তা প্রায় 16%। উৎপাদক থেকে পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছাতে চাঁদাবাজি বন্ধে সরকার নজরদারি বাড়াচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, এই ব্যয় কমানো গেলে খাদ্যপণ্যের দামও নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি বাজার মূল্য সম্পর্কে কৃষকদের আগাম তথ্য দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। গত কয়েক বছর যাবত স্পেশালি পোস্ট কোভিড টাইমে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়নি। কেউ একজন বলেছেন চাঁদাবাজি, আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দেই। আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটিগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে আলোচনা ফলপ্রসূ, সার্জিও গোর। অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা হয়নি, খলিল। এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, অভিযোগের তীর সরকারি দলের বিরুদ্ধে। ঘুষ দুর্নীতি আগের মতোই চলছে, ফখরুল। বাছাই করে দুর্নীতিবাজদের বিভিন্ন স্থানে পদায়ন করা হচ্ছে, ডাক্তার শফিক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।